আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। সীমান্ত অঞ্চলে করোনা পরিস্থিতির অবনতি, সাতক্ষীরায় শনাক্তের হার 60%। করোনা টিকার কেনাকাটায় সরকারের বাইরে কাউকে না জড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। হজ নিয়ে এখনো অনিশ্চয়তা দূর হয়নি, সৌদি সরকারের বার্তার অপেক্ষায় ধর্ম মন্ত্রণালয়। নারীর ওপর করোনার প্রভাব বাজেটে চিহ্নিত হয়নি, উন্নয়ন প্রকল্প নারী বান্ধব করার দাবি। সাতক্ষীরা, দিনাজপুর, নওগাঁ, চুয়াডাঙ্গা সহ ভারত সীমান্তবর্তী বেশিরভাগ জেলায় করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সাতক্ষীরায় একদিনে সংক্রমণের হার দাঁড়িয়েছে প্রায় 60%। খুলনা ও রাজশাহী মেডিকেলে মারা গেছেন 17 জন। লকডাউন দিয়েও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না জনসাধারণের চলাচল। সাতক্ষীরায় প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণের হার। বুধবার সকাল পর্যন্ত আগের 24 ঘন্টায় এ হার দাঁড়িয়েছে 58.72%, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। অবৈধ যাতায়াত রোধে সীমান্তে টহল জোরদার করা হয়েছে। ভোমরা, তলুইগাছা ও মাদ্রা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে আসা 6 বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। নাটোরে বুধবার থেকে শুরু হয়েছে 7 দিনের লকডাউন। খুলনায় করোনা বিশেষায়িত হাসপাতালে 9 জন আর রাজশাহী মেডিকেলে মারা গেছেন 8 জন। চুয়াডাঙ্গায় ভারতের সীমান্তবর্তী 17টি গ্রামে লকডাউন চলমান থাকলেও তেমন একটা মানছেন না কেউ। নেই স্বাস্থ্যবিধি মেনে চলার বালাই। রাস্তায় মানুষের ভিড় লেগে থাকছে, দোকানপাটেও চলছে স্বাভাবিক কেনাবেচা। যানবাহনে যাতায়াতের সময় সচেতন হচ্ছেন না মানুষ। ছিল যে কারো বাড়ি করোনা ধরা পড়লেই তাদের বাড়ি লাল ফ্ল্যাগ টাঙানো হতো, পুলিশ যে লাল ফ্ল্যাগ দিত, সেসব যেন কোথায় উড়িয়ে গেছে। দিনাজপুরে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলা প্রশাসন ও পুলিশ রাস্তার পাশের চায়ের দোকান ও ছোট ছোট রেস্তোরাঁ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এতে বেকায়দায় পড়েছেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। পরিবারে 7-8টা লোক, আমাদের ডেইলি 400-500 টাকা খরচা লাগে। এই খরচাটা বহন করবে কে? গরিব মেশের কিস্তি আছে, খাওয়া দাওয়া আছে, স্বল্প পড়ালেখা আছে, এগুলোর টাকা আমরা জুটাইতে পারি না। নওগাঁয় মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের উদ্যোগে প্রচারণা চালানো হচ্ছে। দীপ্ত বার্তা কক্ষ। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটে করোনা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ঝুঁকিতে থাকা জেলাগুলোতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে করোনায় নতুন করে মারা গেছে 36 জন, আক্রান্তের সংখ্যা 2537। ভারত সীমান্তবর্তী বেশ কয়েকটি জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় প্রতিদিনই বাড়ছে। কোথাও এই হার প্রায় 60%। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর বলছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল রয়েছে। জয়পুরহাটে শতকরা হিসেবে শনাক্তের হার 25%-এর বেশি। আমরা যদি চাঁপাইনবাবগঞ্জের দিকে তাকাই, সেখানে 29%-এর বেশি। রাজশাহীতে 23%-এরও বেশি। তার মানে হলো যে এই জায়গাতে সংক্রমণের যে ঊর্ধ্বগতি আছে, এই মুহূর্তে লকডাউন বা বিধিনিষেধ আরোপের ফলে একটি স্থিতি অবস্থার কাছাকাছি আছে। এটি যদি অব্যাহত রাখা যায় তাহলে এই ঊর্ধ্বগতি থেকে আমরা কিন্তু রেহাই পেতে পারি। 2 জুন পর্যন্ত সারা দেশে সংক্রমণের শতকরা হার 10%-এর নিচে ছিল, কিন্তু গত এক সপ্তাহে তা 12% ছাড়িয়ে গেছে বলে নিয়মিত ব্রিফিংয়ে জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। হার 25%-এর বেশি। এদিকে বুধবার সকাল পর্যন্ত আগের 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে 36 জন। নতুন রোগী 2537 জন। আক্রান্তের এই হার 12.33% বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বায়েজিদ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে করোনা ভাইরাসের টিকা আমদানির ক্ষেত্রে সরকারের বাইরে কোনো বেসরকারি কোম্পানির সম্পৃক্ততাকে টিকা পাওয়ার ক্ষেত্রে ব্যর্থতার কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তারা বলছেন G2G পদ্ধতিতে চুক্তি হলে দাতা দেশগুলোর দায়বদ্ধতা থাকে, একই সঙ্গে চুক্তি বাস্তবায়নে চাপ সৃষ্টি করারও সুযোগ থাকে।
আমরা মনে করি ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজ টিকার জন্য চলতি বছর 3 জানুয়ারি 600 কোটি টাকা আগাম মূল্য পরিশোধ করে বাংলাদেশ সরকার। টিকা ক্রয়ের মধ্যস্থতাকারী এবং সংরক্ষণের দায়িত্ব পায় বেসরকারি প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। চুক্তির পর প্রথম চালানে 50 লাখ এবং দ্বিতীয় চালানে 20 লাখ ডোজ টিকা দেশে এসেছে, আর 20 লাখ ডোজ এসেছে ভারত সরকারের উপহার হিসেবে। আগাম মূল্য পরিশোধ করেও চুক্তি অনুযায়ী টিকা পাচ্ছে না বাংলাদেশ। ভারতের করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় টিকা রপ্তানি বন্ধ করেছে সেরাম ইনস্টিটিউট। মজুত না থাকায় দেশে এই মুহূর্তে প্রথম ডোজের টিকাদান কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে সরকার। ফলে টিকার আওতায় আনা যাচ্ছে না প্রায় 15 লাখ নিবন্ধিত নাগরিককে। বিষয়টিকে সঠিক পরিকল্পনার ঘাটতি হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমরা মনে করি একটা বড় শিক্ষা হলো যে বেসরকারি ভাবে যদি চুক্তি করা হয় সেটা অনেকটা অনিশ্চয়তার দিকে যেতে পারে। সেটা আমরা এই সেরাম ইনস্টিটিউটের সাথে যে চুক্তিটা হচ্ছে সেখানে আমরা লক্ষ্য করলাম। সে কারণে আমরা মনে করি যে সবকিছুই G2G হওয়া উচিত। সবাই কিন্তু সেকেন্ড ডোজ পায়নি, প্রায় 15 লক্ষ লোকজন বাকি আছে। কারণ যারা বাকি আছে তাদের মধ্যে একটি শঙ্কা যে আমি একটা ডোজ দিয়ে কি আমি ভুল করেছি, বা সেকেন্ড ডোজ আদৌ পাবো কিনা, আমি কতটা প্রোটেক্টেড। বেক্সিমকো তারা সরকারকে দোষারোপ করছে, সরকার বলছে বেক্সিমকোকে দায়ী করছে। টাকা আমরা পে করেছি, বাট আলটিমেটলি লুজার হচ্ছে জনগণ। যদি G2G নাও করে সেখানে G2P হতে পারে, গভর্নমেন্ট টু প্রাইভেট, তাহলে কি হয় আপনার যুক্তি দিতে মানে স্ট্রং আমি কমিউনিকেট করতে পারি। সম্প্রতি করোনা ভাইরাসের টিকা বাণিজ্য নিয়ন্ত্রণে বিবৃতি দিয়ে সরকারের যথাযথ পদক্ষেপ চেয়েছেন দেশের বিশিষ্টজনেরা। টিকা আমদানিতে সরকারের বাইরে বেসরকারি কোনো প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করার সমালোচনা করেছেন তারা। মধ্যস্বত্বভোগীর ভূমিকায় সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে বলে মত তাদের। মধ্যস্বত্বভোগী কাউকে কেন দিচ্ছি? যদি বাণিজ্যিক সুবিধা দেওয়ার জন্য কাউকে এ ধরনের চুক্তি করা হয় তাহলে আমি মনে করি সেটা অবশ্যই অগ্রহণযোগ্য। শুরু থেকেই ভ্যাকসিন আনার একটা ব্যবস্থা করা হয়েছিল, সেটার সঙ্গে সঙ্গে কিন্তু দেশীয় উৎপাদনটাকেও কিন্তু গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল। আমদানির ক্ষেত্রে কিন্তু সবসময় একটা মধ্যস্বত্বভোগী থাকে, সেইখানে সরকারের ভূমিকাটা আমরা মনে করি যে আরো প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত। ব্যবসায়িক স্বার্থের ঊর্ধ্বে গিয়ে মানবিকতা বিবেচনায় দেশের সকল নাগরিককে টিকার আওতায় আনতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। এবছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে কোনো যাত্রী যাবে কিনা সে ব্যাপারে কোনো তথ্য নেই ধর্ম মন্ত্রণালয়ের কাছে। প্রতিমন্ত্রী জানিয়েছেন এই বিষয়ে সৌদি সরকারের এখনও কোনো বার্তা পাঠায়নি, তাই সময় শেষ হয়ে যাওয়ায় কার্যত পবিত্র হজ পালন নিয়ে বাংলাদেশিদের অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্দিষ্ট সীমারেখা আছে, সময় থাকে, সেই সময় কিন্তু পার হয়ে গেছে এবং এই মাসের মধ্যে যদি কোনো খবর আসে এরকম আমরা আপনাদেরকে জানাবো সাথে সাথে। বাংলাদেশিদের জন্য অনিশ্চিত চলতি বছরের হজ যাত্রা, কারণ সরকারের কাছে এই মুহূর্তে হজ পালনের বিষয়ে কোনো বার্তা নেই। ফলে হজের নিয়তকারীরা রয়েছেন অনিশ্চয়তায়। ধর্ম প্রতিমন্ত্রী দায় চাপালেন সৌদি সরকারের উপর, কারণ তারা হজ প্রসঙ্গে কোনো বার্তা এখনও দেয়নি বাংলাদেশকে। সৌদি বাদশার পক্ষ থেকে আমাদের কাছে অবশ্যই মেসেজ আসবে বা চিঠি আসবে, বা আমাদের যে ওখানে হজ কার্যক্রম পরিচালনা করার জন্য নিয়োগপ্রাপ্ত যারা আমাদের অ্যাম্বাসেডর সাহেব সহ যারা আছেন ওখানে, তারা অবশ্যই চিঠি পাবেন, তারাও আমাদেরকে জানাবেন। জানালে আমরা বিস্তারিত তথ্য তখন আপনাদের সামনে উপস্থাপন করতে সক্ষম হব। অতএব এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো মেসেজ আসেনি। প্রতিমন্ত্রীর দাবি, অনেকেই হজ যাত্রা নিয়ে মিথ্যা বানোয়ার তথ্য দিচ্ছে। তিনি বলেন, হজে মুসল্লিদের নেয়ার বিষয়ে মন্ত্রণালয়ের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। যাওয়ার ব্যাপারে আমার সরকার প্রধানের পক্ষ থেকে, ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা পাওয়ার জন্য আমরা কিন্তু ইতিমধ্যেই আমাদের কার্যক্রম কিন্তু আমরা মানে যাবে কিভাবে যাবে না যাবে এটা নিয়ে সমস্যা করার কোনো কারণ নেই, আমরা সে ব্যাপারে প্রস্তুত। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম জানান, কোন দেশ থেকে কতজন হাজি যাবে তা নির্ধারণ করার এখতিয়ার সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের। হজে কতজন যাবে না যাবে এটা সম্পূর্ণভাবে হজ এবং ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় নির্ধারণ করবে। সংশ্লিষ্টরা বলছেন, হজযাত্রী পাঠানোর জন্য যে নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে তার সময়সীমা শেষ হয়েছে আগেই, তাই এবার দেশ থেকে হজযাত্রী না যাওয়ার সম্ভাবনাই বেশি। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।
নতুন দরিদ্র মানুষের সংখ্যা নিয়ে বেসরকারি সংস্থাগুলোর দেয়া তথ্য মানতে নারাজ অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। আজ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা বলছে 2 কোটি বা 1 কোটি মানুষ দরিদ্র হয়েছে, এই তথ্য তারা কোথায় পেয়েছে আগে তা জানা দরকার। অর্থমন্ত্রী বলেন, গবেষণা করার জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS আছে। এসব প্রতিষ্ঠান থেকে যতদিন তথ্য পাওয়া না যাবে ততদিন অন্য প্রতিষ্ঠানের তথ্য গ্রহণ করার সুযোগ নেই। 2021-22 অর্থবছরের বাজেটে কোনো দুর্বলতা নেই বলে মনে করেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে কোভিড মহামারীতে নারীর প্রতি অভিঘাতগুলো চিহ্নিত করে তা মোকাবেলার লক্ষ্য দেখা যায়নি বলে দাবি বাংলাদেশ মহিলা পরিষদের। চলতি অর্থবছরের মতো এবারও জেন্ডার বাজেট প্রকাশ হয়নি জানিয়ে তা প্রকাশের দাবি জানিয়েছেন তারা। গত ৩ জুন 2021-22 অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করে সরকার। 2008 সাল থেকে বাজেটে নারীর জন্য কি আছে তা মন্ত্রণালয়গুলো লিখিত আকারে তুলে ধরে, কিন্তু চলতি অর্থবছরের মতো এবারও জেন্ডার বাজেট প্রকাশ করা হয়নি। বুধবার বাংলাদেশ মহিলা পরিষদের বাজেট পরবর্তী অনলাইন সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, সবশেষ 2019-20 অর্থবছরে প্রকাশিত জেন্ডার বাজেট অনুযায়ী 40টি মন্ত্রণালয়ে বরাদ্দকৃত বাজেটের শতকরা 31% নারীর কল্যাণে ব্যয় করেছে। কোভিডকালীন পরিস্থিতিতে পরপর 2 বছর এটি প্রকাশ না করা হতাশাজনক। কোভিডের সময় কোন কোন ক্ষেত্রে নারীর প্রতি যে অভিঘাত সৃষ্টি হয়েছে সেগুলোর বিষয়ে কিন্তু সেগুলোকে চিহ্নিত করা এবং সেগুলোকে চিহ্নিত করে কিন্তু বাজেটে যাতে তার প্রতিফলন হয় সেই জিনিসটা কিন্তু আমরা আশা করেছিলাম, এবং এবারও বাজেটের আগে আমরা আলোচনা করেছিলাম যে আসলে জেন্ডার বাজেট থেকে সরে আসার কোনো উপায় কিন্তু আমরা দেখছি না, কেননা লক্ষ্য অর্জন থেকে কিন্তু আমরা এখনো অনেক দূরে। আলোচকরা বলেন, 2021-22 অর্থবছরে প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য, প্রণোদনা প্যাকেজ, কৃষি, সামাজিক নিরাপত্তা ও খাদ্য সরবরাহ সচল রাখার মতো প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেয়া হয়েছে। এসব প্রকল্পকে আরও নারীবান্ধব করার দাবি জানান তারা। বাজেটটা জানি যেটুকুই বরাদ্দ পেয়েছি সেটুকু যেন আমি ঠিকঠাক মতো খরচ করতে পারি। আপনারা খেয়াল করে দেখবেন যে এবছর 19টা মন্ত্রণালয়ের বাজেট রিভাইজ বাজেটে বরাদ্দ কমে এসছে। তার মধ্যে নারী ও শিশু একটা, স্বাস্থ্য শিক্ষা পরিকল্পনা একটা, শ্রম এবং কর্মসংস্থান। তাহলে আমাদের কি এমন ঘটলো যে আমরা শিশু ও নারীতে খরচ করতে পারি না, আমরা স্বাস্থ্য শিক্ষা এবং পরিবার পরিকল্পনায় করতে পারি না। স্টিমুলাস প্যাকেজের 20,000 কোটি টাকার মধ্যে 1,000 কোটি টাকা নারীদের জন্য গত বছর দেয়া হয়েছিল। সেই টাকাটা নারী উদ্যোক্তাদের কাছে গেছে কিনা, গেলে কোন ধরনের নারী উদ্যোক্তার কাছে গেছে এবং না গেলে কেন যায়নি, সেটা কি করে নেওয়া যায় সেই জায়গাতে আমি মনোযোগ দেওয়ার কথা বলবো। মূল বাজেটে করোনায় নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি পুনরুদ্ধারের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে বলে আশা বাংলাদেশ মহিলা পরিষদের। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদের সময় হলো একটা বিরতির, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ, দেখছেন দীপ্ত সংবাদ। বিশ্বের বসবাসযোগ্য 140টি শহরের মধ্যে ঢাকার অবস্থান 137তম। যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের সবশেষ প্রকাশিত তালিকায় এই তথ্য দেওয়া হয়েছে। তালিকার শীর্ষে রয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড, দ্বিতীয় অবস্থানে আছে জাপানের ওসাকা, তৃতীয় অস্ট্রেলিয়ার এডিলেড। ইকোনমিস্টের প্রতিবেদন অনুসারে বসবাসযোগ্য শীর্ষ 10 শহরের মধ্যে নিউজিল্যান্ডের 2টি, জাপানের 2টি, অস্ট্রেলিয়ার 4টি ও সুইজারল্যান্ডের 2টি শহর রয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB বেশিরভাগ ক্ষেত্রেই গবেষণা ছাড়া প্রতিবেদন তৈরি করে, অথচ এটাকে গবেষণা বলে চালিয়ে দেয় সংস্থাটি। সচিবালয়ে বঙ্গবন্ধুকে নিয়ে ছবির অ্যালবামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। TIB আমরা দেখেছি অতীতে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণার কথা যেটি বলে, আসলে তারা কোনো কোনো ক্ষেত্রে হয়তো গবেষণা হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে গবেষণা না করে একটি রিপোর্ট তৈরি করে, সেটিকে গবেষণা বলে চালিয়ে দেয়, যেটা সমীচীন নয়। এরকম
দেশের মানুষ এখন থেকে ঘরে বসেই অনলাইনে ভূমি রাজস্ব সংক্রান্ত মামলার শুনানিতে অংশ নিতে পারবেন। দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিতে এই পদক্ষেপ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। আজ সচিবালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। যত ডিজিটাইজ করা যায়, যত অনলাইন প্ল্যাটফর্ম ইন্ট্রোডিউস করা যায়, তাতে মানুষ যথেষ্ট সেবা পাবে এবং মানুষের হয়রানি, সময় সাশ্রয় সবকিছু কিন্তু সম্ভব হবে। এবং এই ভূমি রিলেটেড আসলে এমন যে মানুষের মানে দৈনন্দিন জীবনের কিন্তু এগুলো কিন্তু নিড। দীপ্ত সংবাদে আরও একটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। 12 বছরের কম বয়সী শিশুদের ওপর পরীক্ষামূলকভাবে করোনা টিকা প্রয়োগ শুরু করতে যাচ্ছে ফাইজার। শিশুদের জন্য স্বল্প মাত্রার টিকা তৈরি করেছে কোম্পানিটি। এদিকে ভারতে আবারও বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। শিশুদের উপর টিকা দেওয়ার প্রথম ধাপে 144 জন শিশুর উপর স্বল্পমাত্রার 2 ডোজ টিকা প্রয়োগ করবে ফাইজার। প্রথম ডোজ প্রয়োগের পর প্রতিক্রিয়া দেখে দেওয়া হবে দ্বিতীয় ডোজ। ফিনল্যান্ড, পোল্যান্ড, স্পেন ও যুক্তরাষ্ট্রের 90টির বেশি ক্লিনিকে 4500 শিশুকে পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া হবে। ফাইজার বায়োএনটেকের তৈরি টিকা এরই মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে 12 বছরের বেশি বয়সী শিশুদের জরুরি প্রয়োজনে প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। ভারতে মঙ্গলবারের তুলনায় বুধবার বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। দেশটিতে নতুন আক্রান্ত হয়েছে 92,596 জন, মারা গেছে 2,219 জন। বেসরকারি হাসপাতালে করোনা ভ্যাকসিনের দাম নির্ধারণ করে দিয়েছে ভারত সরকার। মহামারীজনিত বিধিনিষেধের পর কিভাবে নিরাপদে আবারও ভ্রমণ চালু করা যায় তা নির্ধারণ করতে কানাডা, মেক্সিকো, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের সাথে বিশেষজ্ঞ দল গঠন করেছে যুক্তরাষ্ট্র। ভ্রমণ ও জনসমাগমে নিষেধাজ্ঞা বহাল রেখে বৃহস্পতিবার থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে লকডাউন শিথিল করা হয়েছে। সিঙ্গাপুরে করোনা ভাইরাসে 86 বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মারা গেল 34 জন। কর্তৃপক্ষ বলছে, কোভিডের শুরু থেকে প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়ায় দেশটিতে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম। সুস্মিতা আনোয়ার, দীপ্ত, বার্তা কক্ষ। যুক্তরাষ্ট্রের শীর্ষ 25 জন ধনী কর ফাঁকি দিচ্ছেন, এমন খবর প্রকাশ করেছে প্রোপাবলিকা নামের একটি ওয়েবসাইট। এই তালিকায় আছেন অ্যামাজনের সিইও জেফ বেজোস, টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক ও মাইকেল ব্লুমবার্গের মতো ধনীরা। ওয়েবসাইটটি বলছে, অ্যামাজনের জেফ বেজোস 2007 ও 2011 সালে কোনো কর দেননি, আর 2018 সালে কর দেননি টেসলার ইলন মাস্ক। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে ব্লুমবার্গ এলপির প্রতিষ্ঠাতা মাইকেল ব্লুমবার্গ ও প্রতিষ্ঠানটিতে বিনিয়োগকারী কার্ল ইকাহান ও জর্জ সরোস নামমাত্র আয়কর দিয়েছেন। খেলার খবর। 15 জুন ওমানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবেন জামাল ভুঁইয়ারা। তবে সেই ম্যাচে বাংলাদেশ দল পাবে না অধিনায়ক জামাল ভুঁইয়া সহ বেশ কজন ফুটবলারকে। কাতার বিশ্বকাপ 2022 বাছাই পর্বের নিজেদের শেষ ম্যাচের আগে জিম সেশনের পাশাপাশি কাতার ইউনিভার্সিটি মাঠে অনুশীলন করেন বাংলাদেশের ফুটবলাররা। বাছাই পর্বে নিজেদের গ্রুপের পয়েন্ট তালিকায় একেবারে নিচে বাংলাদেশের অবস্থান। আর এই অবস্থায় লাল সবুজ শিবিরে নিষেধাজ্ঞার পাশাপাশি আছে চোট সমস্যা। ফলে ওমানের বিপক্ষের ম্যাচে দর্শক হিসেবে থাকতে হচ্ছে অধিনায়ক জামাল ভুঁইয়া, বিপ্লব আহমেদ, রহমত মিয়াকে। চোটে পড়ে আগামী 2 সপ্তাহ দলের বাইরে থাকবেন মাসুক মিয়া, জনি। আমরা খেলতে না পারলেও আমরা একসাথে প্র্যাকটিস কন্টিনিউ করে যাচ্ছি, আর আমাদের যারা প্লেয়ার আছে তারা অবশ্যই এই সুযোগটা কাজে লাগাবে এবং তাদের বেস্ট ট্রাইটা করবে ওমান ম্যাচের সাথে একটা ভালো রেজাল্টের জন্য। আর আমরাও মাঠে থাকবো আর মাঠে থেকে ওদেরকে উৎসাহ দিব ইনশাআল্লাহ। আর ভারতের বিপক্ষে রক্ষণ ভাগের দুর্বলতার পাশাপাশি দলের নিয়মিত খেলোয়াড়দের অনুপস্থিতি ভালোভাবেই টের পেয়েছে বাংলাদেশ। তবে ওমানের বিপক্ষে ভালো করার আশা মিডফিল্ডার রিয়াদুল হাসানের। যদিও আমাদের প্রায় 3-4টা প্লেয়ার খেলতে পারবে না ইনজুরি, তারপর কার্ডজনিত সমস্যার কারণে,
সো আমরা চেষ্টা করবো জানি না আমরা 100% দেওয়ার একটা ভালো একটা খেলোয়াড় দেওয়ার জন্য। সবশেষ আফগানিস্তানের ম্যাচে চোট পেয়ে দেশে ফিরেছেন মিডফিল্ডার সোহেল রানা। পাশাপাশি দলে নেই নিয়মিত বেশ কজন ফুটবলার। তাই ভারতের বিপক্ষে হারের পর দলের একাদশ নির্বাচনে কোচ জেমিডের দুশ্চিন্তা আরও বেড়েছে। তানভীর হাসান, দীপ্ত স্পোর্টস। এর সাথে শেষ করব আমাদের এখনকার দীপ্ত সংবাদ। নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। সীমান্ত অঞ্চলে করোনা পরিস্থিতির অবনতি, সাতক্ষীরায় শনাক্তের হার 60%। করোনা টিকার কেনাকাটায় সরকারের বাইরে কাউকে না জড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। হজ নিয়ে এখনো অনিশ্চয়তা দূর হয়নি, সৌদি সরকারের বার্তার অপেক্ষায় ধর্ম মন্ত্রণালয়। নারীর ওপর করোনার প্রভাব বাজেটে চিহ্নিত হয়নি, উন্নয়ন প্রকল্প নারী বান্ধব করার দাবি। এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকতে হলে লগ ইন করুন facebook.com/diptanews।